1971-এ কিংবা 70-তে কী ধরনের কনটেক্সট ছিল আমরা ইতিহাসে পড়েছি, গল্পে, কবিতায়, নাটকে দেখেছি, কিন্তু ডকুমেন্ট তো দেখিনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, LB24 এর আজকের বিশেষ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আশা করি আপনাদের জন্য উপভোগ্য হবে এই প্রোগ্রামটি। আমাদের সাথে সম্মানিত একজন অতিথি যোগদান করেছেন, যিনি যুক্তরাজ্যে এই মুহূর্তে সফর করছেন। বাংলাদেশের বহুল পরিচিত এবং আলোচিত ব্যক্তিত্ব, আইনঙ্গনে যাকে সবাই এক নামে চিনেন, অ্যাডভোকেট শিশির মনির, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। শিশির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের প্রোগ্রামে যোগদান করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল প্রশ্ন পর্বে। অ্যাডভোকেট শিশির মনির, আপনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের, যেটি বিগত আওয়ামী সরকারের সময় গঠিত হয়েছিল, 1971 সালের মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নামে পরিচিত ছিল, যেটি সেই ট্রাইব্যুনালের একজন আইনজীবী হিসাবে আপনি শুরু থেকেই কাজ করছেন এবং সেখানে 71 সালে যারা যুদ্ধাপরাধের সাথে সংযুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছিল তাদের আইনজীবী হিসাবে কাজ করেছেন এবং সেই মামলাতে অনেকের ফাঁসি রায় কার্যকর হয়েছে। আপনি 1971 সালের যে মানবতা বিরোধী অপরাধী যারা সংযুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে তাদের আইনজীবী, এই প্রজন্মের একজন আইনজীবী হিসেবে, এই প্রজন্মের একজন সচেতন আইনজীবী হিসাবে আপনি কিভাবে শুরু থেকে এই মামলাটাকে দেখছিলেন, এই মামলাগুলোকে? দেখেন, এই মামলাগুলোর সঙ্গে শুরুতে আমি ইনভলভ হয়েছিলাম আমার লার্নেড ল্যামেন্টেড লেট সিনিয়র মিস্টার আব্দুর রাজ্জাকের মাধ্যমে। আমি ওনার চেম্বারেই, ওনার মাধ্যমেই আমার আইন পেশার হাতে করি শুরু হয়েছিল। একটা সময় পরে 2013 সালের ডিসেম্বর মাসের 17-18 তারিখে উনি দেশ থেকে চলে আসেন, বাধ্য হন। তারপরেই মামলাগুলো পরিচালনা করতেন সিনিয়র আইনজীবী হিসেবে জনাব খন্দকার মাহবুব হুসাইন। আমি জনাব খন্দকার মাহবুব হুসাইনের চেম্বারে তার সঙ্গে কাজ করেছি 13 সালের পর থেকে। তো মূলত মিস্টার আব্দুর রাজ্জাক স্যারের সঙ্গে সংশ্লিষ্ট হয়েই এই মামলাগুলোর সঙ্গে প্রথম আমার সংযোগ ঘটে। ডকুমেন্টগুলো দেখার সুযোগ হয়, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং তার মাধ্যমে ওই আইনটা কারো জানা ছিল না তখন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এখানে যে সমস্ত অফেন্সের কথা বলা আছে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্ট এবং ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক হোল অর ইন পার্ট জেনোসাইডাল যে অফেন্সেস, এগুলো আমাদের নর্মাল পেনাল কোডের সাবজেক্ট ম্যাটার ছিল না। কিন্তু এই আইনে যখন বিচার প্রক্রিয়া স্টার্ট হলো 2010 সালের মার্চ মাস থেকে, ট্রাইব্যুনাল এস্টাবলিশমেন্ট হলো, তারপরে আমরা ট্রেনিং দিয়েছি, প্রশিক্ষণ নিয়েছি, দেশের বাইরে লেখাপড়া করে এগুলো সম্পর্কে প্রাথমিক আইডিয়া হয়েছে। তারপরে রাজ্জাক স্যারের সঙ্গে আমার ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে ট্রাইব্যুনালে এবং তারপরে আপিল বিভাগে। তো তার সঙ্গে সংশ্লিষ্ট যদি প্রশ্ন তুলেন তাহলে বলতে হবে জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মাধ্যমেই এই সংশ্লিষ্টতার মূল সূত্রপাত। সেখানে আমি ডকুমেন্টগুলো ব্যক্তিগত আগ্রহের কারণেই হোক আর পেশাগত দায়িত্ব পালনের কারণেই হোক, আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করেছি, নির্মোহভাবে দেখার চেষ্টা করেছি, পক্ষ এবং বিপক্ষ। যারা পক্ষে বলছেন তাদের কি আর্গুমেন্ট, যারা বিপক্ষে বলছেন তাদের কি আর্গুমেন্ট, সেগুলো আমি বোঝার চেষ্টা করেছি ব্যক্তিগত আগ্রহের অংশ হিসেবেই। ওই সময়ে আমার ছিল ওকালতি জীবনের একেবারেই শুরুর সময়, ফলে এনাফ টাইম ছিল আমার কাছে, সারা দিন রাত এই কাজই করতাম। লাইব্রেরিতে ঘুরেছি, বাংলাদেশের বড় বড় লাইব্রেরি, ঢাকার বাইরে লাইব্রেরিতে যেখানে পুরনো পত্রিকা পাওয়া যায়, 1965-এর পত্রিকা পাওয়া গেছে, 66-এর পত্রিকা পাওয়া গেছে, 71-এর পত্রিকা পাওয়া গেছে, এগুলো আমরা খুঁজে বের করতাম, বের করে দেখার চেষ্টা করতাম হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন ইন দি দ্যান হিস্টোরিক্যাল মোমেন্টে, কী সিচুয়েশন ছিল। আজকে যখন 2010-এ এসে বিচার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, কিন্তু 1971-এ কিংবা 70-তে কী ধরনের কনটেক্সট ছিল
আমরা ইতিহাসে পড়েছি, গল্পে, কবিতায়, নাটকে দেখেছি, কিন্তু ডকুমেন্ট তো দেখিনি। সেজন্য আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি এই জায়গাটাতে, যে এই প্রজন্মের একটি বৃহৎ অংশ সেটাই দেখেছে যে 1971 সালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ বারবার আনা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, নাটক, সিনেমায়, বইয়ে, ম্যাগাজিনে, সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে। আপনার কি মনে হয়েছিল যে আসলেই প্রকৃত অর্থে এই ডকুমেন্ট, যেহেতু আপনি প্র্যাকটিক্যাল এই ডকুমেন্টগুলোকে নিয়ে চর্চা করেছেন, আপনি জানার জন্য বিভিন্ন লাইব্রেরিতে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন এই স্পেসিফিক এই বিষয়গুলোকে নিয়ে, আপনার কি মনে হয়েছে যে এগুলা জানার পর যে আসলেই যেগুলো আপনি দেখেছেন এতদিন আপনার জীবনের শুরু থেকে এই আইন পেশায় আসা পর্যন্ত, যে বাস্তবিক অর্থেই তারা এ জাতীয় কোনো অপরাধের সাথে ছিলেন সংযুক্ত? যেটি দেখেছি, যেটি নির্মোহভাবে বিশ্লেষণ করতে হবে ইতিহাসকে, ইতিহাসের সত্যতা আপনি পক্ষেই বলেন আর আমি বিপক্ষেই বলি, ট্রুথ ইজ অলওয়েজ দ্য ট্রুথ। লয়ে একটি কথা আছে যে ট্রুথ ইজ দ্য বেস্ট ডিফেন্স। অলওয়েজ সত্যটাই সবচাইতে বড় শক্তিশালী ডিফেন্স। এখানে অনেক কিছু ক্যারিকাচার করে বলা যাবে, অনেক কিছু রাইটে রঙে বলা যাবে, কিন্তু তার ট্রুথ হবে না। ফলে আমি যা দেখেছি 1971-এ আজকে যাদেরকে বিচার করা হয়েছে, অনেক দিন পরে এসে তাদের কি অবস্থান ছিল, তখন পাকিস্তানের পক্ষে অবস্থান ছিল, ইউনাইটেড পাকিস্তানের পক্ষে অবস্থান ছিল, এটা উই ফাউন্ড ফ্রম দ্য হিস্টোরিক্যাল মোমেন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম উই ফাউন্ড যে সমস্ত অফেন্সের কথা বলা হচ্ছে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, যে সমস্ত অফেন্সের কথা বলা হচ্ছে, মার্ডার, এক্সটারমিনেশন, আর্সন, লুটিং, রেপ, এগুলোর সঙ্গে আমরা তখনকার দিনেরও কোনো পত্রপত্রিকায় সম্পৃক্ততা খুঁজে পাইনি। মেবি দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল স্ট্যান্ড ইন 1971। এটা অধিকার যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের থাকতেই পারে, বাট দ্যাট ডাজন্ট মিন somebody is involved with crime or international crime. Political partisan বা political belief, political standpoint, any political party may have any type of political standpoint, কিন্তু এটিকে অফেন্সের জন্য বিচার করতে গেলে the prosecution must prove what offense was done. সেটা কি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি? তার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে সাব ক্যাটাগরি কী হয়েছে? মার্ডার কে করেছে, কোথায় করেছে, তার প্রমাণ দিতে হবে। সাক্ষীরা কি বলছে তার প্রমাণ দিতে হবে। কিন্তু এখানে তো সাক্ষীদের কোনো প্রমাণ দেওয়া যায় না। যারা সাক্ষ্য দিয়েছেন এসে আদালতে, তাদের অনেকে এখন ফ্রি হয়েছেন, সারকামস্টেন্সেস চেঞ্জ হয়েছে দেশের, এখন তারা উল্টো কথা বলছেন। আমরা নিজেরাই তো দেখেছি তখন সেফ হোমে কী করে সাক্ষীদেরকে টিউটর করা হতো। আমরা নিজেরাই দেখেছি কিভাবে সাক্ষীদেরকে অ্যাবডাকশন করা হতো। আমরা নিজেরাই দেখেছি যে সাক্ষীরা একজন আদালতে এসে টেন্ডার্ড হয়ে যাওয়ার পরে, হস্টাইল যখন হয়ে যায় প্রসিকিউশনের বিরুদ্ধে, তাকে জেলে পাঠানোর জন্যও আদেশ দেওয়া হতো। এগুলো আমরা নিজে উইটনেস করেছি। ফলে আমি মনে করি দি পজিশন ইন 1971, দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল পজিশন। থ্যাংক ইউ শিশু ভাই আপনাকে। আরেকটা জিনিস এখানে 1971 সাল যুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান সাহেবের শাসনামলে যখন একটি বিচার কার্যক্রম শেষ হয়ে গেছিল, 191 জন যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধী, সেই সময়কার তিনি সম্ভবত অ্যাটর্নি জেনারেল ছিলেন, আপনার সিনিয়র মাহবুব হোসেন সাহেব চিফ প্রসিকিউটর। যেহেতু ওনার সাথে কাজ করেছেন, আপনারা আরও একটু জানার সুযোগ হয়েছে। আমরা এই প্রশ্নটি এই কারণেই, ইতিহাসের এই অংশগুলো এই প্রজন্ম জানার দরকার। উনি যেহেতু নেই, উনি আর সেই সময়ে অনেক কিছু বলার সুযোগ পান নাই। আপনি ওনার কাছ থেকে কী জেনেছেন? যেহেতু তিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি কোন জিনিসগুলো তখন বের করে নিয়ে? তিনি যখন ইয়াং লয়ার ছিলেন, তিনি আমাকে বলেছেন যে একদিন শেখ মুজিবুর রহমান সাহেব ওনাকে খবর দিয়েছেন। খবর দিলে পরে উনি গিয়েছেন, শেখ মুজিবুর রহমান সাহেব ওনাকে তুই বলে ডাকত। তুই আসছস, তোকে আমরা চিফ প্রসিকিউটর বানাইতে চাই। তো উনি বললেন, আমি আটকে উঠলাম, কারণ আই ওয়াজ ইয়াং লয়ার দেন। হাউ ইয়াং লয়ার বিং অ্যাপয়েন্টেড এজ এ চিফ প্রসিকিউটর, ইট ইজ ভেরি রাষ্ট্রীয়তে খুব গুরুত্বপূর্ণ কাজ। তো তিনি বলছেন যে ওই আজকে আমি যাদের মামলা করছি, মানে তিনি তো মামলাগুলো পরিচালনা করেছেন সুপ্রিম কোর্টে, বলছে 73-তে আমি যখন চিফ প্রসিকিউটর ছিলাম, আমি এদের কারো নাম শুনিনি। I did not remember anybody's name mentioned in that context. Today, they became the biggest criminal. তো এটা উনি কখনোই হিসাব মিলাতে পারতেন না
উনি যখন হিসাব মেলাতে পারতেন না তখন গুনগুন করে কথা বলতেন, আমাকে ডাকতেন, আমি যেতাম, আমাকে বলতেন তুমি এভিডেন্স আমাকে পড়ে শোনাও, আমি দাঁড়ায় দাঁড়ায় পড়ে শোনাতাম। উনি হি ওয়াজ অ্যাটেন্টিভ লিসেনার, হি ওয়াজ লিসেনিং, সিনিয়র লয়ার, হিজ অ্যাপ্রোচ ইজ ভেরি সফিস্টিকেটেড এবং খুবই উচ্চ দরের মানুষ ছিলেন তিনি। তিনি আমাকে বলছেন তুমি পড়ে শোনাও, আমি পড়ে শোনাতাম, আর তিনি শেষে কমেন্ট করতেন কি বলছে এগুলা। I was the chief prosecutor in 1973. I never heard. এদের কারো নাম তো আমি তখনও শুনিনি। তাহলে অল অন এ সাডেন হঠাৎ করে তারা এত বড় ক্রিমিনাল হয়ে গেল কি করে? হি ওয়াজ সারপ্রাইজড যে যাদেরকে আমরা এখন বলছি, যেমন আজহার সাহেবের বয়স তখন ছিল 19 বছর, 18-19 বছর। অথচ আজহার সাহেবকে যখন সাজা দেওয়া হয়েছে 2014 সালে, মনে হচ্ছিল যে 14 সালে ওনার বয়স 67 বছর, সম্ভবত 71 সালেও ওনার বয়স 67 বছর ছিল, বিকজ হি ওয়াজ ট্রিটেড এজ এ ম্যাচিওর পার্সন। তার বয়স ছিল কত? 18 বছর। 18 বছরের একজন ইন্টারমিডিয়েট পাস ছাত্রকে কি করে ট্রিট করেছে তখনকার গভর্নমেন্ট? হাউ বিগ লিডার হি ওয়াজ দি দেন। বিচার হচ্ছিল 71 সালের ঘটনার জন্য, বিচার তো আর হচ্ছে না 2010 সালের ঘটনার জন্য। তাহলে 18 বছরের একজন বালকের বিচার হচ্ছে। এটা উনি আদালতে বলতেন যে আজকে এদেরকে মনে হচ্ছে দে আর বিগ পলিটিক্যাল লিডার, বাট ইন 1971 দে ওয়ার এ সিম্পল স্টুডেন্ট। উই আর ট্রাইং স্টুডেন্টস, নট দ্য পলিটিক্যাল লিডার্স। থ্যাংক ইউ হিসেবে আমি যেটি বলছিলাম, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হিসাবে আপনার সর্বশেষ যুদ্ধ যেটি, এটি একটি যুদ্ধ ছিল আপনার। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আপনি প্রতিদিন আদালত থেকে বেরিয়ে আপডেট দিচ্ছিলেন, এবং এটি আজহার সাহেবের মামলা দিয়ে বর্তমান এই মুহূর্তে আর কোনো মামলার সামনে আমরা দেখছি না। তো সেই মামলায় সম্ভবত বলেছিলেন যে মিস কলেজ অফ জাস্টিস যেটি হয়েছে মামলায়, উনার মামলায়। তাহলে প্রশ্নটা খুব সহজেই দাঁড়ালো যে এর আগের মামলাগুলো তাহলে কি ছিল? তো আপনি যেহেতু ডিফেন্স লয়ার ছিলেন এই ট্রাইব্যুনালের, আপনি আগের মামলাগুলো তো আপনি সংযুক্ত ছিলেন, তাহলে সেগুলোর ব্যাপারে এবং ভবিষ্যতে আপনি কি করবেন এই মামলাগুলো? কারণ আদালতে আদালত যখন বলেই দিয়েছেন যে মিসক্যারেজ অফ জাস্টিস ইজ আ বিগ ইস্যুস ইন ওয়ার্ল্ড জাস্টিস, এটি একটি দেশের জন্য হয় না, এটি ভবিষ্যতে পৃথিবীর অন্য দেশেও একটি এক্সাম্পল হিসাবে দাঁড়াবে। তো এটাকে আপনি কিভাবে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই মামলাগুলোকে নিয়ে? দেখুন, এই পরিকল্পনাটা করতে হবে মামলাটার পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পর। এখনো পর্যন্ত মামলার পূর্ণাঙ্গ রায়টা বের হয়নি, একটি অ্যাডভান্স অর্ডার বের হয়েছে। ওই অ্যাডভান্স অর্ডারে সুপ্রিম কোর্ট কিছু মন্তব্য করেছেন যেগুলো মূল জাজমেন্টে থাকবে। মন্তব্যগুলো কি? তারা বলছেন যে এই বিচারটায় দেখা যাচ্ছে যে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের যে এস্টাবলিশ জুরিসপ্রুডেন্স আছে তা পরিবর্তন করে দেওয়া হয়েছে, করে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। বলেছেন যে দিস ইজ এ মিসক্যারেজ অফ জাস্টিস অফ গ্রেট ইন নেচার। এটাও বলেছেন দিস ইজ ট্র্যাভেস্টি অফ ট্রুথ। এই যে কমেন্টসগুলো, ইট স্পিক্স ভলিউম। একটা সেন্টেন্স অনেক কিছুকে ইন্ডিকেট করছে। তো ফলে যখন তাদের পূর্ণাঙ্গ রায় বের হবে, উই উইল এক্সামিন দি হোল টেক্সট অফ দ্য জাজমেন্ট, এবং সেখানে আমাদের দেশে এই সিস্টেম নাই। ভারতে কিছু কিছু আছে। ভারতে এটাকে বলে কিউরেটিভ পিটিশন, অর্থাৎ রিভিউ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও নতুন করে বিবেচনা করার স্কোপ থাকে। আপনাদের দেশে ইংল্যান্ডে আটলান্টিকের এপারে এবং ওপারে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, সাউথ আফ্রিকায় কনসেপ্ট আছে রিভিউ বোর্ড। অর্থাৎ একটা মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে এর যে ফাইলগুলো থাকে এগুলো রিভিউ বোর্ডের কাছে থাকে। 15 বছর পর, 20 বছর পর, 50 বছর, 100 বছর পরেও যদি কোনো নতুন এভিডেন্স আছে। জাস্ট এখানে আমি বলে যেতে পারি যে কারণে আপনি পারবেন কন্টিনিউ করতে। পূর্ববর্তী মামলাগুলোর ক্ষেত্রে দেখা গেছে খুব শর্ট অর্ডারে মানে ফাঁসি রায় কার্যকর হয়ে গেছে, একদম শর্টলি সময়ে, দিনের মধ্যেই সব কিছু। যেখানে মাসের পর মাসও চলে যায়, আদালত জেলের মধ্যে অর্ডার কপিগুলা যেতে, সেখানে রাতের মধ্যেই, রাত 11টায় 11টায় পৌঁছে গেছে, 12টায় স্টার্ট হয়ে গেছে কার্যক্রম সব কিছু। তাহলে কি দাঁড়ালো যে আগের মামলাগুলো যেখানে রিভিউয়ের সিস্টেম নেই আমাদের দেশে,
ভবিষ্যতে যে এ ধরনের ইনজাস্টিস হবে না, এটাকে একজন আইনজীবী হিসাবে আপনার কি মনে হচ্ছে যে এক ধরনের বিচারহীনতা তৈরি হতে পারে ভবিষ্যতে? আমি মনে করি যে পার্টিকুলার কোনো কেসের জন্য তো পার্টিকুলার কোনো সিস্টেম এস্টাবলিশ করা পসিবল না, কিন্তু ইন ইটস এন্টায়ারিটি আমাদের দেশের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা প্রয়োজন। কিছুদিন আগে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ওয়ার্কশপ ডাকা হয়েছিল। সেখানে আই হ্যাড দ্য অপরচুনিটি টু জয়েন দেয়ার। আমি সেখানে বলেছিলাম যে এই জায়গায় একটা পরিবর্তন আনা উচিত। আপিল শেষ, রিভিউ শেষ, তারপর একটা রিভিউ বোর্ড আন্ডার দি গভর্নমেন্ট। যে রিভিউ বোর্ড চাইলে একটা মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরও নতুন এভিডেন্সের ভিত্তিতে এই মামলাটাকে যেন রিওপেন করতে পারে। এটা নর্মাল একটা ক্রিমিনাল কেস হতে পারে, এই ধরনের কেসও হতে পারে, অন্য যে কোনো ধরনের কেস হতে পারে। সিস্টেমটা আমাদের দেশে অ্যাবসেন্ট। যে সিস্টেমটা ভারতে আছে কিছুটা কিউরেটিভ পিটিশন নামে, আর আটলান্টিকের এপারে ওপারে সাউথ আফ্রিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় এই সমস্ত দেশে আছে রিভিউ বোর্ড বা একটু এদিক সেদিক নাম আছে, কিন্তু মূল ব্যাপারটা হলো টু রিওপেন আফটার লং পিরিয়ড অফ টাইম। যেমন একটা বই আছে, বিখ্যাত বই, কনভিক্টিং দ্য ইনোসেন্ট। এই বইটাতে 50টা কেস স্টাডি আছে, যেখানে দেখিয়েছে যে ইনোসেন্ট মানুষকে এক্সিকিউট করে ফেলা হয়েছে, ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 50 বছর পরে দেখা গেল আসলে ভুল লোককে ফাঁসি দিয়েছে। হি ওয়াজ নট দ্য পারসন ইনভলভড উইথ দ্য ক্রাইম, বাট হি ওয়াজ এক্সিকিউটেড। দেন ইট ওয়াজ ওপেনড আফটার 50 years। ওপেনের পরে এই কথা হয়েছে, কম্পেনসেশন হয়েছে, মিসক্যারেজ অফ জাস্টিস হিসেবে ঘোষণা হয়েছে, মিস ট্রায়াল ডিক্লেয়ার করা হয়েছে। এই প্রসেসটা আমাদের দেশে অ্যাবসেন্ট। সো উই হ্যাভ টু ইন্ট্রোডিউস দিস প্রসেস। তাহলে এখানে কি দাঁড়ালো যে আমাদের এই যে মামলাগুলো এক্সিকিউট হয়ে গেছে, এক্সাম্পল মনে করেন আপনি, আমরা জাস্টিস, আমরা সেখানে জাজেস করেছি, আমাদের ভবিষ্যৎ কি দাঁড়ালো? যারা এটি জাজ করলেন, যারা দিয়ে দিলেন রায় এবং যারা হারিয়ে গেলেন, মিস জাস্টিসের কারণে এক্সিকিউট হয়ে গেলেন, যারা বিচার করলেন, তাদের ভবিষ্যৎ কি দাঁড়ালো? হ্যাঁ, তাদের ভবিষ্যৎ যেটা দাঁড়ালো, দেখেন মানুষের বিচার তো ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। খোদার বিচারের সাথে মানুষের বিচারের এটাই পার্থক্য। আমরা ট্রায়াল কোর্টে বিচার করি, এর বিরুদ্ধে আপিল করি, আপিলে সন্তুষ্ট না হলে আবার সুপ্রিম কোর্টে আপিল করি, ওটা সন্তুষ্ট না হলে রিভিউ করি, রিভিউ না হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই, এই ক্ষমায়ও শেষ না হলে পরে কার্যকর হয়। তারপরেও কি সঠিক বিচার হয় বলা যাবে? না, ইটস নট পসিবল, বিকজ ইট ইজ হিউম্যান জাজমেন্ট। হিউম্যান জাজমেন্ট ইজ অলওয়েজ ফলেবল। এটাকে ইনফলেবল বলা চলে না, ভুলের ঊর্ধ্বে বলা চলে না। ফলে এখানে সিস্টেমেটিক ডেভেলপমেন্ট প্রয়োজন। আমরা ট্রাই করছি টু ডেভেলপ এ সিস্টেম ইভেন আফটার ডিসপোজাল অফ এ পার্টিকুলার ক্রিমিনাল কেস, যেন এটাকে রিভাইভ করা যায় কনসিডারিং পার্টিকুলার কনটেক্সট। এখন এসে যে জুরিসপ্রুডেন্সের ভিত্তিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এখন সুপ্রিম কোর্ট বলছেন দ্যাট ওয়াজ রং। ইফ that is wrong, the people were executed. Then how to reimburse them? How to compensate them? How to look into the issue? Then question comes about a review panel to reopen and to re-adjudicate and declare those trial as mistrial, ভুল ট্রায়াল। এখানে আপনি যে কথাটা মাঝখানে বলেছেন যে শর্ট অর্ডারের মাধ্যমে এক্সিকিউট করা হয়েছে, একটা কোয়েশ্চেন করেছেন, দিস ইজ আনপ্রেসিডেন্টেড। আমাদের দেশের সুপ্রিম কোর্টের কালচার, প্রথা অনুযায়ী শর্ট অর্ডার বা অ্যাডভান্স অর্ডারের মাধ্যমে মানুষকে মুক্তি দেওয়া যায়, কিন্তু শর্ট অর্ডার বা অ্যাডভান্স অর্ডারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। কাদের মোল্লা রায় ওয়াজ দি ফার্স্ট এক্সাম্পল। মিস্টার কাদের মোল্লাকে শর্ট অর্ডার হয়েছে 12টার সময় ঘোষণা হয়েছে, 1টার সময় অর্ডার কমিউনিকেট হয়েছে, রাত 10:30টায় এক্সিকিউট হয়েছে 2013 সালের 12ই ডিসেম্বর। সো দ্যাট ওয়াজ এ ট্রিমেন্ডাস। এটাও এই মামলার আলোচনা আসছে, এখনকার যে মামলা, যে দ্যাট ওয়াজ হারিডলি ডান। ওয়াই হারিডলি ডান? কারণ 5ই জানুয়ারি 2014 সালে একটা ন্যাশনাল ইলেকশন হওয়ার কথা ছিল। দ্য গভর্নমেন্ট হ্যাড দ্য অ্যাসাইনমেন্ট টু এক্সিকিউট সামওয়ান, at least one person, before going for a general election, and they did it. And এই আলোচনাও আমি কোর্টে করেছিলাম যে what was the hurry behind? Why was the hurry? Why government was so hurried? আজকে অর্ডার হয়েছে, আজকে এক্সিকিউট করে ফেলতে হবে কেন? বিফোর ডেলিভারি অফ দ্য লং জাজমেন্ট কেন? তো দ্যাট ওয়াজ, আমরা আইনের ভাষায় বলে মেলাফাইডি।
অসৎ উদ্দেশ্য প্রণোদিত, পার্টিকুলার একটা এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করার জন্য এগুলো করা হয়। বিচার যদি পার্টিকুলার এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করার জন্য করা হয়ে থাকে, দ্যাট উইল নেভার বি জাস্টিস টু নবডি। আজকে একদিন অন্যের, আজকে তো আরেকজনের, আরেকদিন আরেকজনের, আরেকবার আরেকজনের। কিন্তু যদি অবজেক্টিভ বিচার না হয়, সাবজেক্টিভ বিচার হয়, যে কাকে কিভাবে বিচার করতে হবে, এই জন্যই বিচার সাজানো হয়, ইট উইল নেভার বি এফেক্টিভ। বিচার হইতে হবে অবজেক্টিভ, এভিডেন্স থাকবে, ফেয়ার ট্রায়াল হবে, ক্রস এক্সামিনেশন হবে, প্রপার এডজুডিকেশন হবে, যার শাস্তি হবে তার শাস্তি হবে, যার খালাস হবে তার খালাস হবে। এই যে একটা প্রসেস, এই প্রসেসটা হ্যাম্পার্ড হয়েছে পার্টিকুলার কারণে। পার্টিকুলার একটা বিচার ব্যবস্থাকে মোটিভেট করার চেষ্টা করা হয়েছে। আজও যদি এটা করা হয়, কনসিকুয়েন্স উইল বি দ্য সেম। ফলে আজকে যাদের বিচার হচ্ছে তাদের ব্যাপারেও আমি বাংলাদেশেও বলি, কোর্টেও বলেছি যে না, look into the matter objectively. Do not look into the matter subjectively. If someone is involved with the crime, try him. Do not unnecessarily harass people. এটা বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। ফলে যে কাজটা তখন করা হয়েছে শর্ট অর্ডারের মাধ্যমে, ইট ওয়াজ রিয়েলি এ ব্যাড এক্সাম্পল ইন দ্য হিস্ট্রি অফ দ্য সাবকন্টিনেন্ট। আমি যতটুকু লেখাপড়া দেখেছি, শিখেছি, পড়েছি, সাবকন্টিনেন্টে শর্ট অর্ডারের মাধ্যমে কাউকে কখনো এক্সিকিউট করা হয় নাই, এক্সেপ্ট কাদের মোল্লা সাহেবকেই প্রথম করা হয়েছে। দ্যাট ওয়াজ ট্র্যাভেস্টি অফ ট্রুথ। আমি ঠিক বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনে যেটি আপনি বলছিলেন, যে বর্তমান ট্রায়াল নিয়ে আপনি যেটি বারবার বলছেন এবং বলার চেষ্টা করছেন বা বলবেন, বিভিন্ন এই সংক্রান্ত বিভিন্ন মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে, 200-300 মানুষের নাম দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক মামলাগুলো এইভাবেই হয়, অজ্ঞাত বা কয়েকশো মানুষের, এবং এইসব মামলাগুলো ভবিষ্যতে আদালতে কতটুকু টিকবে বা থাকবে সেগুলো নিয়ে একটি বড় ধরনের প্রশ্ন। এবং এটাকে ডিফেন্স, আপনার মতো শক্ত আইনজীবীগুলো এটা সেভাবে ধরবে এবং এটি থেকে যারা প্রকৃত অর্থেই অপরাধী তাদের খালাস পাওয়ার একটি সন্দেহ রয়েই যায়। এগুলোকে আপনি কিভাবে দেখছেন, যে এই যে বিচারাঙ্গনে এই বিষয়গুলো হচ্ছে এবং মামলা নেয়ার ক্ষেত্রে, মামলা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এবং আদালত সেটাকে অ্যাকসেপ্ট করছে, এগুলোর ভবিষ্যৎ কি আসলে? এগুলোর ভবিষ্যৎ হলো, আপনি দেখবেন আগের আমলেও এরকম হয়েছে, গায়েবী মামলা ছিল, এখনো কিছু হচ্ছে। তো তখনকার গায়েবী মামলাটাকে আমরা ফেস করেছি। উই স্ট্রাগলড hundreds and thousands of cases. Nobody knows what happened, but people are filing criminal cases. ম্যাক্সিমাম জায়গায় বাদী ছিল পুলিশ, পুলিশ বাদী হয়ে এগুলি করেছে। সাপোজ আমি আপনি এখানে বসে টক শো করেছি, তারা আলোচনা করে একটা মামলা দায়ের করলো যে আমি আপনি এখানে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করছি। সো দ্যাট ওয়াজ দ্য নেচার অফ দ্য কেস। এগুলোকে গায়েবী মামলা বলা হতো। ইংল্যান্ডে, আমেরিকায় বসবাস করে তারাও আসামি, মৃত্যু হয়ে গেছে, যিনি মৃত্যুর লাশ হয়ে গেছেন তিনিও আসামি, 5 বছরের শিশু আসামি এবং বিকলাঙ্গ মানুষ আসামি। যে উই সো দিস এনভায়রনমেন্ট বিফোর। বাট ইদানিংকালে যেটা হচ্ছে, পুলিশ এরকম কাজ করছে না, কিছু ব্যক্তিবিশেষ বিভিন্নভাবে ট্রিগার্ড হয়ে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, ইনক্লুডিং ল মিনিস্ট্রি, হাউ টু ট্যাকল ক্রিমিনাল প্রসিডিওর কোড সংশোধনের একটা প্রপোজ করেছে গভর্নমেন্ট, যে এভাবে মামলা করলেই হবে না, একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হবে। প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের একটা পাওয়ার থাকতে হবে পুলিশের। যদি দেখা যায় যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের সত্যতা নাই, তাহলে তাদেরকে বাধ্য করা যাবে না এই মামলা নেওয়ার জন্য। ফলে আমি মনে করি আগের চেয়ে এখনকার সময়টার পার্থক্য কি, যে এখনও কিছু কিছু যে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু আমি মনে করি ঢালাওভাবে এভাবে কাউকে মামলার আসামি করা উচিত না। সুনির্দিষ্টভাবে, স্পেসিফিকভাবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার কথা ভিন্ন, কিন্তু মানুষকে হয়রানি করার যে নজির আমরা আগে দেখেছি, সেম থিং নবডি শুড ডু ইট। যারা এটা করছেন ব্যক্তিগতভাবে, দে শুড রেস্ট্রেইন দেমসেলভস। এটা কোনো ভালো মেসেজ দেবে না ইন দ্য সোসাইটি। আদালত অ্যাকসেপ্ট করছে কেন এগুলাকে? অনেক কিছু করছে না। এবং একটা ইনস্ট্রাকশন দিয়েছে হোম মিনিস্ট্রি থেকে, এভাবে মামলা যারা করবেন তাদেরকে যাচ্ছে তাচ্ছেভাবে যেন অ্যারেস্ট করা না হয়। একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে যদি কোনো সত্যতা পাওয়া না যায়, তাহলে চার্জশিট সাবমিট করে দিয়ে চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিবে, তাদেরকে মামলা থেকে বাদ দিয়ে দিবে, অ্যাকসেপ্ট স্পেসিফিক এলিগেশন আছে তাদের নামে। স্পেসিফিক এলিগেশন যাদের নামে আছে, দে মাস্ট বি ট্রাইড, আই বিলিভ। আর যদি যে কারোর বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন না থাকে, না দাঁড় করানো যায়, শুধু মামলার নামে মামলা করা হয়,
তাহলে কিন্তু নির্যাতিতের সংখ্যা বেড়ে যাবে। একটা কথা মনে রাখতে হবে, জালিমকে কখনো মজলুম হতে দেওয়া উচিত নয়। জালিমকে জালিমের ক্যাটাগরিতেই রাখতে হয়। আর মজলুম যখন বেশি মানুষ হয়ে যায়, তখন মজলুমও এক সময় ঘুরে দাঁড়ায়, তখন আর জালিমের পথ থাকে না। এটাই হয়েছে বাংলাদেশে। ফলে আমি মনে করি মিসইউজ অফ পাওয়ার ইজ নট এ গুড এক্সাম্পল। আপাতত করা যেতে পারে, শক্তি গরম, শরীরে একটু উত্তেজনা বেশি থাকলে, কিন্তু যখন উত্তেজনা থাকবে না, তখন মিসইউজ উইল ব্যাকফায়ার। প্রায় 4 যুগ বলা যায় বাংলাদেশের বিচারাঙ্গনের, 4 যুগের একটু বেশি, 52 বছর যদি হয়। এবং এই দীর্ঘ একটি সময়ে বিভিন্ন সময় বলা হয়েছে যে বিচার বিভাগের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এবং এই সংস্কারটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনি কি মনে করেন, একজন যেহেতু আপনি আইনজীবী এবং এটি আপনার জন্য জরুরি, এবং যারা বিচার প্রার্থী সবার, ভিকটিম এবং নির্যাতিত এবং নির্যাতনকারী সবারই আইন পাওয়ার অধিকার, বিচার পাওয়ার অধিকার আছে, ট্রুথ জাস্টিস। আপনি কি মনে করেন যে আসলেই আগামী দিনগুলোতে যারা ক্ষমতায় আসবেন, যে তারা প্রকৃতই বিচার বিভাগকে যে স্বাধীন বলতে যা বোঝায়, যেমন আমরা ব্রিটেনে থাকি, এখানে কোনো সুযোগ নেই, এখানে কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রণালয় বিচার বিভাগকে হস্তক্ষেপ করার ন্যূনতম একটু সাহসের ওনারা করতে পারবেন না, যে ইনস্ট্রাক্ট করতে পারবেন বিচার সংক্রান্ত কোনো বিষয়ে কোনো জাজকে, কোনো বিচারপতিকে। আমাদের দেশে এটি হয়, আপনি দাঁড়ায় যান, আমি দাঁড়ায় যাবো, আপনি বসিয়ে দিন। আমরা এগুলো দেখেছি, এগুলো শুনেছি পৃথিবীর মানুষ। তো এটা কি পসিবল আসলেই যে বিচার বিভাগের যে সংস্কার হবে বাংলাদেশে? It is possible, and Bangladesh always started the journey. I have been fighting for a long period of time. আমি বলেছিলাম যে অবশ্যই আইন মন্ত্রণালয়ের অধীন থেকে বিচার বিভাগকে মুক্ত করতে হবে। মুক্ত করার একটা সঠিক রাস্তা আছে, সেটা হলো সংবিধানের 116 অনুচ্ছেদে অধস্তন বিচারকদেরকে রাষ্ট্রপতির নামে ইন কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে শাসন করে। বাংলাদেশের অধস্তন বিচার বিভাগ দ্বৈত শাসনের মধ্যে আছে। এই দ্বৈত শাসন থেকে মুক্ত করতে হবে। আর্টিকেল 116কে বাদ দিতে হবে, দ্য অরিজিনাল ফর্মে চলে যেতে হবে, এবং সেটার জন্য একটা মামলাও করেছি আমি। ইট ইজ বিং হার্ড, ভেরি সেন্সিটিভ কেসেস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আমার ধারণা এই মামলার যখন রায় হবে, পিপুল উইল বি ভেরি সেন্সিটিভ, ইটস বিং হার্ড। সেকেন্ড কথা হলো, সেপারেট বিচার বিভাগীয় সচিবালয় লাগবে। বিচার বিভাগীয় সচিবালয় আইন মন্ত্রণালয়ে থাকলে কোনো দিন পসিবল হবে না। উই নিড এ সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। থার্ড কথা হলো, প্রেস্টিজ, ডিগনিটি, ক্যাপাসিটি, ক্যাপেবল, এডুকেটেড লোকদেরকে বিচারক বানাইতে হবে। যাদের প্রেস্টিজ নাই, লবি করে বিচারক হতে চায়, ধরে বিচারক হতে চায়, অমুক পার্টি তমুক পার্টির লবি করে বিচারক হতে চায়, এদেরকে ডিসকোয়ালিফাইড করে দিতে হবে। চতুর্থ হলো, ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড, লেখাপড়ার গুরুত্ব, মাহাত্ম, শক্তি যার আছে, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যাদের আছে, তাদেরকে ইনভাইট করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের দেশে যে প্রধান বিচারপতি আছেন এখন, ভারতীয় সাবকন্টিনেন্টে দি মোস্ট এডুকেটেড চিফ জাস্টিস ইন বাংলাদেশ, ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ। আমি যতটুকু দেখেছি, লাস্ট ব্রিটিশ শাসনের পর থেকে আজ পর্যন্ত ভারতীয় সাবকন্টিনেন্টে যে কজন প্রধান বিচারপতি এসেছেন, ডক্টর সৈয়দ রেফাত আহমদ ইজ ওয়ান অফ দেম, যিনি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড স্কলার, এবং তিনি বাংলাদেশে বসে ইউনাইটেড নেশনসের আয়োজনে, ইউএনডিপির আয়োজনে বিচার বিভাগীয় সংস্কার সেমিনারে আজকেও দেখলাম আমি ভাষণ দিচ্ছেন। সো হি ইজ রিকগনাইজড পারসন। ওনাকে কেউ রিকোয়েস্ট করবে? রিকোয়েস্ট তো দূরের কথা, অফিসের পাশ দিয়ে হেঁটে যেতেই সাহস করে না কেউ, বিকজ অফ হিজ পার্সোনালিটি। উই নিড দ্যাট টাইপ অফ পিপল। এটা হলো লাস্ট কথা বলছি। আর সর্বশেষ বলছি, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম একটা পরিবর্তন এনেছি আমরা। এটা নতুন আইন হয়েছে, এখন আর একক রিকমেন্ডেশনে কেউ বিচারক হতে পারবেন না। একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন হয়েছে, এটাও আমরা রিকমেন্ড করেছিলাম। সংস্কার কমিশনে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, সকল বাম দল এবং সকল ইসলামিক দল একমত হয়েছে যে আমরা বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে মুক্ত করতে চাই। সেকেন্ড হলো, সেপারেট বিচার বিভাগের সচিবালয় চাই। আর থার্ড হলো, সেলফ প্রেস্টিজ ডিগনিটিওয়ালা লোকদেরকে
বিচারক হিসেবে নিয়োগ দিতে চাই উইদাউট পার্টি অ্যাফিলিয়েশন। আমাদের দেশের সাইকোলজিতে, মানুষের সাইকিতে একটা ইনফ্লুয়েন্স করার মানসিকতা থাকে, কার ভাই, কার চাচা, কার বাড়ি কোথায়, কোন গ্রামে বাড়ি, কার সঙ্গে লেখাপড়া করেছে, লন্ডনে একসাথে ছিল, ব্রিটেনে এক জায়গায় এক মেসে থেকে লেখাপড়া করেছে, এগুলো আমরা খুঁজতে থাকি। এই যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি বাজে একটা পরিবেশের তৈরি করে, এগুলো থেকে মুক্ত হতে হবে। আমার তো ধারণা নতুন বাংলাদেশ মানে এটাই। ইফ ইট ইজ সো দ্যার ইজ এ হোপ under the leadership of Dr. Syed Rafat Ahmed. He's trying hard. We are helping. Perhaps বিচার বিভাগ সংস্কার হবে বলে আমার ধারণা। ধন্যবাদ। আমি একটু আপনার একান্ত ব্যক্তিগত বিষয়ে চলে যাচ্ছি। আপনি একজন আইনজীবী এবং অনেকেই বলেন, আপনার অনেক সিনিয়রদের সাথে যখন আমাদের কথা হয় যে আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, আপনি অনেক ভালো করবেন এবং আপনি যাদের সাথে কাজ করেছেন সেই সিনিয়ররা আপনার ভবিষ্যতের ব্যাপারে অনেক ভালো রেফারেন্স দিয়েছেন, অনেক, যেটিকে বলা যায় আমাদের সহজ ভাষায় যে ওনাদের দোয়া মমতা আপনার উপরে ছিল। তো আমরা ইদানিং খেয়াল করছি যে আপনি রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন এবং ব্যাপক গণসংযোগ করছেন, বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। সহজ কথায় আপনি আগামী নির্বাচনে পার্লামেন্ট সদস্য পদপ্রার্থী, যেটি সিলেট বিভাগের সুনামগঞ্জের একটি আসনে। আপনি এত ক্যারিয়ারে একটি সোনালী ভবিষ্যৎ রেখে, সোনালী দিন এখন আছে, সোনালী ভবিষ্যৎটা রেখে আপনি রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন। বাংলাদেশের রাজনীতিকদের ব্যাপারে একটি বড় ধরনের নেগেটিভ চিন্তাধারা এখনও মানুষের মধ্যে আছে। আপনি কি পারবেন আপনার এই সুনামটুকু ধরে রাখতে, আপনি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পরে? This is a bit difficult job, but in my whole legal career, I always tried to address challenging issues. এবং চ্যালেঞ্জিং ইস্যুস নিয়ে কাজ করতে পারাটার মধ্যে যে এক ধরনের স্যাটিসফ্যাকশন থাকে, আই অলওয়েজ লুক ফর দ্যাট টাইপ অফ স্যাটিসফ্যাকশন। এবং আমি যে সমস্ত সিনিয়রদের সঙ্গে কাজ করেছি আইন পেশায়, I was fortunate enough that I had the opportunity to work with them. I found them always working with challenging issues. এবং আমার সিনিয়ররা আমাকে বলতেন, find challenging issues, fight for it, win or lose. In any case, you will be benefited. If you win, you will be benefited. If you lose, in that case, you will also be benefited, but because you will gather experience. ফলে এই পার্টটুকুতে আমি মনে করি এক সময় ছিল কিন্তু ভারতীয় সাবকন্টিনেন্টাল লয়ার্স লেড দি হোল নেশন। এবং আপনি যদি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত থাকা বড় বড় ব্যক্তিত্বের নাম খুঁজবেন, দেখবেন many of them were lawyers. They practiced law, they are educated from British colonial rule, এখানে এসে এডুকেটেড হয়েছে এবং ওই সমস্ত জায়গায় গিয়ে তারা সিভিল রাইটস মুভমেন্ট করেছে। ফলে আমাদের দেশের প্রেক্ষাপটে being a lawyer, I am not compromising with my professional services given to my clients, but at the same time, I think it is a big challenging job, thrilling job, at the same time it's achievable job. I do not want to compromise with my professional career. At the same time, it is a burden for me, no doubt. Since I have a good team who are working in my chamber, about 14 people are working there. So they are helping me a lot. Without their help, it is impossible for me to proceed. At the same time, এলাকায় গিয়ে আমি যেটা দেখি, যারা সাধারণ মানুষ আছে, দে রিয়েলি, আমি জাস্ট আপনার এলাকার ব্যাপারে আমার একটু ধারণা, যেটি এই অঞ্চলটা হলো বাংলাদেশের একটি, যেটিকে বলা হয় বাটি, আমরা প্রকৃত অর্থে বাটি বাংলা যেটিকে বলা হয় সেই অঞ্চল, এবং সেখানকার জনগোষ্ঠীর জীবনযাপন, জীবনযাত্রা এবং অতীত রাজনীতিবিদদের নিয়ে তাদের চিন্তাধারা, আমার একটি এখানে এক্সপিরিয়েন্স হয়েছে। সেই অঞ্চলে অসংখ্য ওয়াটার লর্ডরা আছেন এবং বিভিন্ন ক্ষেত্রে খুব সাধারণভাবে একটি টার্গেটেড থাকতো ভোটারদের, যে তারা উনি আসবেন, ওনাকে আমরা ভোট দেব, শেষ। এবং এই অঞ্চলে হাসপাতাল, খেলাধুলা, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, এই ক্ষেত্রে বলা যে মানে একটি বড় ধরনের পিছিয়ে পড়া একটি জনপদ এটি। আপনি এত বড় চ্যালেঞ্জ, মানে শুধু চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ, যে জীবনে এত বড়গুলো চ্যালেঞ্জকে
কিভাবে এই জনগোষ্ঠীকে আপনি সার্ভ করবেন? আই থিঙ্ক দিস ইজ চ্যালেঞ্জিং বাট নট ইম্পসিবল। জীবনে অনেক কিছুর সঙ্গেই সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে, প্রাইমারিলি মনে হয়তো ইম্পসিবল, বাট দ্য এন্ড অফ দ্য ডে মেনি থিংস বিকেম পসিবল। ফলে এখানে যে সিমটম দেখা যায় যে পিপল লাভ অ্যান্ড পিপলস অ্যাফেকশন, পিপলের লাভ অ্যান্ড অ্যাফেকশন ইজ ভেরি ইন্সপায়ারিং ফর মি পার্সোনালি। এই গ্রামে, এই গঞ্জে, এই বাজারে, এই হাটে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, মসজিদে, মন্দিরে, গির্জায়, এগুলোতে গেলে পিপল যে ধরনের লাভ এবং অ্যাফেকশন শো করে, তখন মনে হয় যেন ইয়েস ইট ইজ পসিবল। প্রথম মনে হতো ইটস ইম্পসিবল, বাট দ্য ডে বাই ডে ইট ইজ বিং প্রুভড যে নো ইটস পসিবল। এবং পিপলের মধ্যে এনথুজিয়াজম আছে, আগ্রহ আছে, এগুলো ওভারকাম করার মতো শক্তি আছে, কিন্তু হেল্পিং হ্যান্ডস নাই। তো আমরা যদি এই হেল্পিং হ্যান্ডস হিসেবে হ্যান্ড টু হ্যান্ড দাঁড়াতে পারি, তাদেরকে সাথে নিয়ে ওয়ার্ক করতে পারি, ইররেসপেক্টিভ অফ দেয়ার কে কোন ধর্মের, কে কোন মতের, কার বাড়ি পূর্ব দিকে, কার বাড়ি পশ্চিম দিকে, কার বাড়ি এই থানায়, কার বাড়ি ওই থানায়, এগুলোকে অ্যাভয়েড করে যদি আমরা একটা পিপল ওরিয়েন্টেড কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, হুইচ আই হ্যাভ বিন ট্রাইং, তাহলে ইফ পিপল ওয়েক আপ এভরিথিং ইজ পসিবল। আমাদের দেশে 5ই আগস্ট পসিবল হয়েছে বিকজ অফ পিপলস ওয়েকিং আপ। সেম থিং ইন মাই জুরিসডিকশন, দিরাই এবং সাল্লা, I found many independent minded people. They want to change. They want to change their life. এখানকার এই পূর্ববর্তী ইতিহাসটার একটি ধারাবাহিকতা আছে। যেমন আমি যদি নামই বলি, সুরঞ্জিত সেনগুপ্ত একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, ইনি শাসন করেছেন, প্রার্থী হিসেবে তার জনগণের প্রতিনিধিত্ব করেছেন, নাসিরউদ্দিন সাহেব প্রতিনিধিত্ব করেছেন। এত মানে অভিজ্ঞ এবং পার্লামেন্টারিয়ান যারা ক্ষমতার ধারে কাছে, খুব কাছাকাছি আছে, উন্নয়নের ক্ষেত্রে যে এই পিছিয়ে পড়া এই অঞ্চলটাকে, এটি আমাদের মানে ভাবনা যে অ্যাডভোকেট শিশির মনির কিভাবে এত বড় মানে কিভাবে সম্ভব করবেন, যেটি আগে সম্ভব হয়নি ওনাদের দ্বারা। দেখুন যে এই যে দুইজন মহান ব্যক্তিত্বের কথা বলছেন, একজন হলো বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, আরেকজন জনাব নাসিরউদ্দিন চৌধুরী। স্টিল হি ইজ অ্যালাইভ, যদিও শারীরিকভাবে একটু অসুস্থ আছেন, কিন্তু হি ইজ রিকভারিং। তো আমি তো মনে করি এদের জীবনের সবচাইতে বড় মোটিভেটিং ফ্যাক্টর ছিল পিপল তাদেরকে ভালোবাসত, এবং এই ভালোবাসাটা নিখাত ছিল। আমি কাছ থেকে দেখেছি তো অনেক, আমরাও এদেরকে ভালোবাসতাম, পছন্দ করতাম। আমার মনে আছে ছোটবেলায় আমরা নাসিরউদ্দিন চৌধুরী সাহেবের জনসভা হবে, এই জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকতাম। আমার এখনো মনে পড়ে, একটা ভাঙ্গা রেডিও ছিল আমাদের। ভাঙ্গা রেডিওতে আমরা অধীর আগ্রহে বসে থাকতাম যে দিরাই সাল্লা নিয়ে পার্লামেন্টে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত আজকে বক্তৃতা দেবেন, এটা শোনার জন্য। কারণ পিপলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল হার্ট টু হার্ট। হ্যাঁ, কারো পক্ষে একটু কম ছিল, কারো পক্ষে একটু বেশি ছিল, এটি থাকবেই, ডেমোক্রেসিতে এটাই হবে। আবার এট দ্য সেম টাইম ডেভেলপমেন্ট ওয়ার্কটা হয়তো এইভাবে হয়নি, কিন্তু আমি কাউকে ব্লেম করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম এনিবডি, ইট ইজ নট ইন মাই ক্যারেক্টার to blame anybody unnecessarily. But I think what they did. What we should do, we have to do. এবং যা আমাদের সামনে যে ধরনের অপরচুনিটিস আছে, যে ধরনের আউটলুক আছে, যে ধরনের ভিশন আছে, দ্যাট উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। কন্টিনিউটি এবং থাকতে হবে। অতীতের যা যতটুকু করেছেন এটাকে ক্রিটিসাইজ করে অযথা আমরা একটা কেওস তৈরি করার মধ্যে আমি মনে করি না কোনো কল্যাণ আছে। ওয়েস্টিং টাইম, ইটস ওয়েস্টিং টাইম। What we should do, let's sit together and carry forward. Why should we look back? And looking back is a backlashing mentality. It's not positive mentality. আমার তো মনে হয় যে দিরাই সাল্লার যদি আপনি নির্বাচন করেন, আপনার সেই সুযোগ হয় বা আল্লাহ আপনাকে সেই সুযোগ তৈরি করে দেন, আপনি হবেন এই অঞ্চলের তরুণ একজন প্রার্থী হিসেবে তরুণদের মধ্যে আপনার ক্রেজ কি বা চাওয়া পাওয়াটা কি? যেহেতু এই জুলাই বিপ্লবটি তরুণদের মাধ্যমে হয়েছে বাংলাদেশে, এবং এটি একটি ঐতিহাসিক অধ্যায়, এবং ঐতিহাসিক অধ্যায়ের পর মুহূর্তে একজন তরুণ প্রার্থী দিরাই সাল্লার মানুষ পাচ্ছে।
আপনি কিভাবে দেখেছেন, যেহেতু সেখানে আপনি যাচ্ছেন, আমি ঘুরছেন একটা ফিরছেন? জিনিস দেখি যে তরুণদের মধ্যে সংকীর্ণ রাজনৈতিক চিন্তা কম। তরুণদের মধ্যে এখনো ওপেন মাইন্ড আছে। দে আর রেডি টু অ্যাকসেপ্ট গুড থিং অ্যাজ এগেনস্ট ব্যাড থিং। কিন্তু তরুণরা যত ওপেন, যত ফ্রি, যত অ্যাকসেপ্টিং টেন্ডেন্সি আছে, এটা হিউম্যান নেচারের কারণে ওল্ডদের মধ্যে এরকম ওপেন মাইন্ড থাকে না। আমি সোফার যতটুকু ওয়ার্ক করেছি, আই ফাউন্ড দেম ভেরি এনার্জেটিক, ক্রিয়েটিভ এবং এঙ্গেজিং। আমি এটাই চেষ্টা করেছিলাম যে তরুণদেরকে যদি আমি এঙ্গেজ করতে পারি, তাদের সঙ্গে যদি আমি মিলেমিশে পথ চলতে পারি, পারহ্যাপস একটা ওয়ে আউট করা পসিবল। হ্যাঁ, কতটুকু সাকসেস কতটুকু ফেইলার সময়ই বলে দিবে, কিন্তু আই হ্যাভ বিন ট্রাইং not to discriminate with anybody, irrespective of their race, sex, color, religion and political identity. এবং এখানে সকলে মিলে দিরাই সাল্লার মানুষ। এই আইডেন্টিটিটাই সবচেয়ে বড়, বাকি আইডেন্টিটিগুলো পরে। এই মেসেজটুকু আমি দেওয়ার চেষ্টা করছি। আশা করি পিপল আর রেসপন্ডিং, বাকিটা গড নোজ। ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য। আমি সর্বশেষ দুটি প্রশ্ন খুবই সংক্ষেপে। প্রথমত, বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের উদ্দেশ্যে, ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসছেন তরুণরা, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য, যেটি বাংলাদেশের রাজনীতির উদ্দেশ্যে আপনার বক্তব্য, এবং আপনার নির্বাচনী এলাকার জনগণ, যেহেতু আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে আমরা এই অপরচুনিটি দিচ্ছি। আপনার জনগণের উদ্দেশ্য আপনি কি চান, আপনি কিভাবে চান, সেটি খুবই সংক্ষেপে। বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে আমার মূল কথা থাকবে, ট্রাই টু স্ট্যান্ড অন ইউর ওন ক্রেডিবিলিটি। এই ক্রেডিবিলিটিটা হতে হবে ভিশনারি, ক্রেডিবিলিটিটা হতে হবে ক্রিয়েটিভ, অ্যাকসেপ্টেবল টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউ জেনারেশন, দেয়ার অ্যাটিটিউড, দেয়ার ল্যাঙ্গুয়েজ, দেয়ার অ্যাটমসফিয়ার, দেয়ার কালচার। যদি পলিটিক্যাল পার্টি লিডারশিপ এটা বুঝতে ব্যর্থ হয়, তাহলে সেম থিং উইল হ্যাপেন অ্যাজ ইট হ্যাপেন ইন 5th August. So my very humble request to the political parties, please try to understand the psyche of Generation Z. If you fail to understand the psyche of a Generation Z, certainly same incident will happen what happened on 5th August. That is what is the message. আর সেকেন্ড, আমার এলাকার দিরাই সাল্লার জনগোষ্ঠীর জন্য আমার কথা হবে, আমাদের প্রথম আইডেন্টিটি হোক আমরা দিরাই এবং সাল্লার মানুষ। বাকি সব আইডেন্টিটি আপাতত পিছে থাকুক। লেটস বি ইউনাইটেড অ্যান্ড ওয়ার্ক টুগেদার, মেক আওয়ার ল্যান্ড ফার্টাইল। দিরাই সাল্লার এই জায়গাটাকে আমরা ফার্টাইল করি, উর্বর করি। কিসের জন্য উর্বর করি? শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কৃষির জন্য, পরিবেশের জন্য, রাজনৈতিক কর্মকাণ্ডের সহনশীলতার জন্য। আমরা পরস্পরের প্রতি এমন রেসপেক্ট প্রদর্শন করব, যা দেখে বাংলাদেশের অন্য মানুষরা শিক্ষা অর্জন করবে। পারহ্যাপস আমরা যদি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, উই ক্যান সেট অ্যান এক্সাম্পল দ্য হোল কান্ট্রি যে দিস কনস্টিটিউয়েন্সি ইজ এ ডিফারেন্ট টাইপ অফ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখানে আছে। ইফ উই ক্যান অ্যাচিভ দ্যাট টার্গেট, perhaps our new generation will be inspired. Expatriate Bangladeshis will be inspired. যারা ওখানে কন্ট্রিবিউট করতে চায়, যারা ওখানে ফেয়ার এনভায়রনমেন্ট চায়, যারা ওখানে জাস্টিস চায়, তারা will be inspired. So my prime target will be to inspire expatriate Bangladeshis also to create such a conducive environment so that they can go, they can perform, they can contribute. ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের সাথে। তিনি কথা বলেছেন বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে এবং তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমাদের এই অনুষ্ঠানটি কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর পক্ষে বিপক্ষে, আমরা মানুষের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের রাজনীতির সুস্থতা ফিরে আসুক, বাংলাদেশের রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসুক, সেটি নিয়ে আমরা কথা বলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।
Thank you.